দেখ, আমি কিন্তু তোদের আবারও বারণ করছি, এইসব ভুলভাল কাজ করিস না। কি দরকার বলতো? পরীক্ষা শেষ হয়ে গেছে, চল না কোথাও একটু ঘুরতে যাই। এইসব করার কি দরকার আছে? আমার কিন্তু বেশ ভয় করছে। হ্যাঁ, আমারও একই মত। আমি অনেক জায়গায় পড়েছি, দেখেছি অনেক খারাপ কিছু হয় মানুষের সাথে, মৃত্যু অবধি হয়েছে। এগুলো খুব খারাপ জিনিস। এখন আবার ভোর দুপুর, কি দরকার বলতো? আচ্ছা ভিতর ডিম তো তুই সৌভিক, ভূতের নাম শুনলেই ভয়, ভূতের সিনেমা দেখতে যাব বললে ভয়, সব কিছুতেই তোর ভয়। আর এটা একটা ইন্টারেস্টিং গেম। জীবনে যদি এরকম একটু একটু অ্যাডভেঞ্চার না করলে তো আর কি করলি? তুই আর ব্যাগটা দিস না তো, চল। এই তোরা থামলি? চুপ করবি একটু টিনা, আর তুইও থাম নেহা। কেউ দেখে ফেললে না খুব ঝামেলা হবে। এদিকে সাপ আছে না বিছে আছে কে জানে, তার উপরে তোদের এই কিচির মিচির। দাঁড়া, এবার আমি তালাটা ভেঙে ফেলি। সত্যি তোর বুদ্ধি আছে কিন্তু রা, বেছে বেছে ঠিক তুই কলেজের পেছনে স্টোর রুমটাকে চুজ করলি। এই তোরা শিওর তো? মানে যদি সত্যি সত্যি কেউ এসে যায় বা কিছু বিপদ হয় আমাদের? আরে আরে, আমাদের টপার বাবু ভয় পাচ্ছেন নাকি? না, তা না। তবে সবাই এবার কলেজ থেকে চলে যাবে, একটু পরে কলেজের গেটও বন্ধ হয়ে যাবে, আর কেউ জানতেও পারবে না যে আমরা এই পেছনে ভাঙাচোরা জায়গায় স্টোর রুমের মধ্যে আউজা বোর্ড গেম খেলবো। আরে চাপ নিচ্ছিস কেন? চিল ব্রো, ওদিকে একটু চোখটা দিয়ে দেখো, পাঁচিলটা ভাঙা আছে। ওখান থেকে আমরা উঠলে সোজা হাই রোডে উঠবো, কোনো ভয় নেই। আজ আমার ওকালতির সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ, তাই সেই খুশিতে সন্ধেবেলা ফিশ কাটলেট, কফি, চপ সহযোগে 3 জন আড্ডা দিচ্ছিলাম। বাবা গেছে তার পাড়ার বন্ধুদের সাথে আড্ডা দিতে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ সংযুক্তা দি, বলো। দাদা এই তো পাশেই আছে। হ্যাঁ, ওর ফোন? আরে রুমে চার্জ হচ্ছে, আর মনে হয় সাইলেন্ট হয়ে আছে। দে আমাকে ফোনটা দে। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? কি কখন? হ্যাঁ, ও আচ্ছা, কোন থানা আছে ওখানে? কি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। না না, তুমি চিন্তা করো না, কাকিমার সঙ্গে থাকো, আমরা আসছি। হ্যাঁ, কি রে, কি হয়েছে? থানা বলতে শুনলাম মনে হলো। ওর ভাই মানে সৌভিককে আর আরো কিছু ছেলে মেয়েকে ওদের কলেজের পাশের থানায় ধরে নিয়ে গেছে। ব্যাপারটা কি সব গেলেই জানতে পারবো। আরে আজ তো ওদের পরীক্ষা শেষ হয়েছে, থানায় ধরলো কেন আবার? না চল, আর দেরি করা ঠিক হবে না। আমরা প্রায় 1 ঘন্টার পর রাত 9টার দিকে শ্যামপুকুর থানায় গিয়ে পৌঁছলাম। ভেতরে ঢুকতেই দেখি একপাশের টেবিলে প্রায় 4-5 জন ছেলে মেয়ে বসে আছে। তাদের মধ্যে সৌভিকও আছে। আরেক পাশে টেবিলে কিছু পুরুষ এবং মহিলা বসে। পাশে সংযুক্তা দি ও তার মা বসে আছে এবং তারা কাঁদছেন। সংযুক্তা, কি হয়েছে? বিক্রম, ভাইয়ের ক্লাসের একজন মেয়ে মারা গেছে, মানে খুন হয়েছে। তাই ভাই আর এই কজন ছেলে মেয়েকে পুলিশ ধরে এনেছে। কি? বিক্রমদা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, কিন্তু পুলিশ শুধু আমাকে সন্দেহ করছে। আচ্ছা, আমি ভিতরে গিয়ে দেখছি। আমি এই সুযোগে চারপাশটা ভালো করে দেখে নিলাম। 2 জন ছেলে ও 1 জন মেয়ে বসে আছে। তাদের আতঙ্কিত চোখ মুখ। প্রায় আমার বয়স হবে বা একটু ছোট বড়। পাশে 6 জন কাকু কাকিমা সাথেই বসে আছে। বিক্রম দা সামনের দিকে এগিয়ে গেল, পেছনে আমি। দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। আচ্ছা, এখানে ওসি বা সাব ওসি কে আছেন? আমি এই থানার ওসি। কি দরকার বলুন? আর কে আপনারা? এভাবে ভিতরে এসেছেন কেন? কোনো কমপ্লেন রেজিস্টার করা থাকলে ওখানে যান, আমি এখন একটু ব্যস্ত আছি। এখন আপনাদের এসপি আকাশ বিশ্বাস তো, উনি আমার দাদার মতোই হয়। আসলে এই কলেজে কোনো ছাত্রী শুনলাম মৃত, আর বাইরে কিছু ছেলে মেয়ে বসে আছে। আপনারা সন্দেহ করছেন ওই সৌভিককে। আমি ওর আত্মীয় হই। আকাশবাবুর সাথে আপনার খুব ভালো সম্পর্ক। আপনি
কে বলুন তো? নমস্কার, আমি বিক্রম পোদ্দার এবং আমার ভাই সাত্তকী পোদ্দার। আসলে কিছু ইনভেস্টিগেশনে আমি জড়িয়ে পড়েছিলাম, সেখান থেকেই আকাশবাবুর সঙ্গে আমার পরিচয়। এক মিনিট। দেখলাম ইন্সপেক্টর বাবু একটু যেন ঠান্ডা হয়ে গেছে। দাদা তার পকেট থেকে মোবাইলটা বের করে একটা ফোন করলো, সম্ভবত আকাশবাবুকে। হ্যাঁ ঠিক আছে আকাশদা, আপনি একটু কথা বলুন ওনার সঙ্গে, আমি ফোনটা দিচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সব রকম হেল্প করবো। ওকে স্যার, এই যে ফোনটা। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এখন রাখছি। মানে আমি আসলে ঠিক বুঝতে পারিনি আপনি এত বড় একজন গোয়েন্দা। আসলে এই কলেজের কেসটা নিয়ে একটু চাপে পড়ে গেছিলাম আর কি। বুঝতেই পারছেন, এত বড় একটা কলেজের একজন ছাত্রী মারা গেছে, আর ওরা সবাই স্পটেই ছিল। আর পাশেই একদম ওই যে সৌভিক বলে ছেলেটা, সবাই দেখেছে সৌভিককে শেষবারের মতো মেয়েটির সাথে কথা বলতে। তো সেই জন্যেই আর কি। মেয়েটির দেহ কোথায়? ওই তো আরজিকর হসপিটালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কেসটা একটু বলবেন? আসলে ওই বিকেল 4:30 নাগাদ থানায় একটা ফোন আসে। মানে ওই একটা পেট্রোল গাড়ি ওই কলেজের পিছন দিকে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো সেই সময় সৌভিককে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর ওর জামায় ছিল রক্তের ছিটে, হাতেও রক্ত লেগেছিল। পাশে একটা ব্যাগ পড়েছিল। একজন পুলিশ গাড়ি থেকে নেমে ওর কাছে যায়। সে দেখলো ওই দেওয়ালের একটা দিক ভাঙা, সেখানে আরো একটি মেয়ে হাঁটু মুড়ে বসেছিল, আর তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। তখনই সেই পুলিশ আমাদেরকে ফোন করে ডাকে। তো এদিকে কলেজ প্রায় তখন বন্ধ হবে। কয়েকজন টিচার সেই সময় কলেজের মেন গেট দিয়ে বাড়ি ফিরছিলেন, আর একজন দারোয়ান মেন গেটে ছিল। তো আমরা গিয়ে কলেজের মেন গেট দিয়ে ঢুকি, আর তখন সেই পুলিশ সৌভিককে আর ওই মেয়েটিকে সাথে নিয়ে কলেজের পেছন দিকে আসে এবং ওরা পেছন দিকের একটা স্টোর রুমে নিয়ে যায়। সেখানে আরো দুজন ছেলে দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি দুজন কনস্টেবল, দারোয়ান ও দুজন টিচারকে নিয়ে পেছনের দিকে যখন গেলাম, তখন দেখলাম ভাঙা মতন একটা স্টোর রুম, উপরে টিনের ছাউনি, চারিদিকে গাছপালা, প্রায় বন জঙ্গল হয়ে আছে। দুটো জানলা লাগানো, মাঝখানে মেঝেতে একটি মেয়ে পড়ে আছে। চারিদিকে কিছু পুরনো বই খাতা, জিনিসপত্র, টেবিল চেয়ার ইত্যাদি ভাঙা ভুঙি হয়ে পড়ে আছে। মেয়েটির পাশে ও আরো দুই দিকে দুটি ব্যাগ পড়েছিল। মাঝখানে লুডো খেলার মতো একটা বোর্ড ছিল, তাতে ইংলিশে কয়েকটা সংখ্যা লেখা ছিল, আর চারদিকে 4টে পোড়া মোমবাতি। মেয়েটির কাছে গিয়ে দেখলাম বাঁ দিকে গলার কাছে হাত রেখেছে। পাশে একটা ওই ছোটবেলায় জ্যামিতি বক্সে থাকতো না, মানে ওই অঙ্ক করতে গেলে লাগে একটা ওই কম্পাস, হ্যাঁ একটা কম্পাস পড়ে। সেটার মুখে ওই যেদিকটা সূচালো ওতে রক্ত লেগেছিল, আর মেয়েটার মুখটা যেন যন্ত্রণাতে কুঁচকে ছিল, আর ঠোঁটের পাশ দিয়ে থুতু বা গ্যাজলা জাতীয় 1-2 ফোঁটা কিছু, আর বাঁ দিকের নাক দিয়ে 2 ফোঁটা রক্ত বেরিয়ে এসেছিল। বাহ, সত্যি মানতেই হচ্ছে তো, সবকিছু দারুণ পর্যবেক্ষণ করেছিলেন। কি সুন্দর করে, কি নিখুঁতভাবে পুরো সিনটা আমাদের বললেন। সত্যি দারুণ পর্যবেক্ষণ ক্ষমতা আপনার। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, পুলিশে থাকতে গেলে এটুকু পর্যবেক্ষণ ক্ষমতা তো রাখতেই হবে। আসলে পরে শুনলাম যে ওরা ওই কি একটা আউজা বোর্ড গেম খেলছিল, তাতে নাকি ভূত প্রেত বা কারো আত্মাকে ডাকা যায়। ওরা 5 জন গোল করে বসে খেলছিল, আর যে মেয়েটি মারা গেছে ওর নাম হচ্ছে নেহা মণ্ডল। ওর বাঁ দিকে সৌভিক ও ডান দিকে আরো একজন ছেলে বসেছিল। সৌভিকের পাশে আরো একটি মেয়ে, তারপর আরো একজন ছেলে। ওরা সবাই একসঙ্গে চোখ বন্ধ করে ওই আত্মাকে ডাকছিল। আর ওরা নাকি ভিডিওতে দেখেছে যে কোনো রকমের শব্দ হলেও যেন কেউ চোখ না খোলে। আত্মা এলে নাকি বাতাস দেয়, বিভিন্ন রকম শব্দ হয়। তো কিছুক্ষণ পর যখন সবাই এক করে চোখ খুললো, তখন দেখলো সৌভিক ওই টিনাকে ডাকছে বা ঝাঁকুনি দিচ্ছে, এরকম কিছু। আর টিনা আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর সৌভিকের কলারে হাতে রক্ত লেগেছিল। বাকিরা তখন বলা বলি শুরু করে, তুই ওকে মেরে ফেললি, খুন করে দিলি। আর তারপরে নাকি সৌভিক ছুটে বেরিয়ে যেতে চায়। এখনো অবধি আমরা এইটুকুই জানতে পেরেছি, আর আমাদের ফরেন্সিক টিমও কাজে লেগে গেছে। কলেজে 2 জন কনস্টেবল আছে, আর যেখানে ওই পাঁচিলটা ভাঙা, ওখানে 2 জন কনস্টেবলকে পাহাড়ায় বসে ওদেরকে তুলে এনেছি। তারপরেই ওরাই ওদের গার্জেনকে ফোন করে ডেকে এনেছে। এই প্রাথমিক তদন্তের রিপোর্টটা তৈরি করলাম, একটু পরে জিজ্ঞাসাবাদ শুরু করব। আচ্ছা, ওদের সব ব্যাগগুলো? ফরেন্সিকের লোক নিয়ে গেছে। ওদের ফোনগুলো সাইবার টিমকে পাঠিয়ে দিয়েছি। আপনারা আসার একটু আগেই ওদের হাতের ছাপ, নখের ডিএনএ, ওই সৌভিকের হাতের কলারের রক্তের স্যাম্পেল সবই নিয়ে গেছে। পরে প্রয়োজন অনুযায়ী আরো সব রকম পরীক্ষা হবে। না, সত্যি মানতে হচ্ছে এই সময়ের মধ্যে আপনিও আপনার টিম অনেক ফাস্ট সব কিছু করেছেন।
বলছি যদি কোনো অসুবিধে না হয় আমি আরও থাকতে পারি, আসলে আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ নিশ্চয়ই, আপনাকে সব রকম ভাবে আমি সাহায্য করব। তাছাড়া একসাথে কাজ করলে কাজ করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বাইরে আছি, সময় মতো ডেকে নেবেন। আমরা দুজনে দরজা ঠেলে বাইরে বেরোলাম। দেখলাম সবাই আমাদের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে আছে। আমরা ধীর পায়ে সংযুক্তাদির দিকে এগিয়ে গেলাম। কি বলছে পুলিশ? সৌভিক খুন করেনি, ও খুন করতে পারে না। দেখো, প্রাথমিকভাবে যতটা যা জানা গেছে পুরো সন্দেহটাই সৌভিকের উপরেই পড়ছে। পুলিশ এবার জিজ্ঞাসাবাদ শুরু করবে। আজকে রাতটা ওদের এই থানাতেই বসিয়ে রাখবে। আমি থাকবো জিজ্ঞাসাবাদের সময়, ভয় নেই। আমি জানি সৌভিক এটা করতে পারে না। এখন তোমরা বাড়ি যাও। মায়ের শরীর খুব খারাপ লাগছে, আর ভাই এইভাবে থানায় রাতে। দেখো, শুধু ও নয়, ওর সঙ্গে আরও কয়েকটা ছেলে মেয়ে আছে, সবাইকেই থাকতে হবে। আর ওদের সঙ্গে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য আমি সব রকম বন্দোবস্ত করছি। সংযুক্তাদি, কাকিমা ও বাকি ছেলে মেয়েদের বাবা সবাই চলে গেল। বিক্রমদা আবার একবার ভেতরে গিয়ে 5 মিনিটে বেরিয়ে এলো। আমি একপাশে বসেছিলাম। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে এক এক করে কাগজের প্লেটে রুটি ও আলুর তরকারি দিয়ে গেল। আমাকেও দিয়ে গেল। বিক্রমদাও আমার পাশে বসে খেলো। আরও মিনিট 15 পর একজন কনস্টেবল এসে বিক্রমদাকে ভেতরে ডাকলো। আমিও সাথে গেলাম। ভেতরে গিয়ে ডান দিকে একটা ঘরে বসলাম। একটা বেশ বড় টেবিল, একদিকে একটা চেয়ার, অন্যদিকে 3টে। আমি পকেট থেকে ছোট্ট একটা ডায়েরি আর পেন বার করলাম। সবুজবাবু এসে বসলেন। তারপর একজন কনস্টেবল সৌভিককে ডেকে আনলো। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তুমি এই খুনের প্রাইম সাসপেক্ট, তাই কিছু না লুকিয়ে যা যা জিজ্ঞেস করা হবে সব কিছুর একদম সঠিক জবাব দেবে, কেমন? তাহলে বিক্রমবাবু, আমি শুরু করি, তারপর আপনি জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, আপনি শুরু করুন না। তোমার নাম, বাড়ি কোথায় ও কলেজে কোন ইয়ারে পড়ো, সব ভালো করে বলো। আমার নাম সৌভিক চৌধুরী, বাড়ি ওই গিরিশ পার্কের কাছে। আমি স্কটিশ চার্চ কলেজে অঙ্কে অনার্স করছি। আজ সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ করে বাড়ি না গিয়ে ওই স্টোর রুমে কি করছিলে? আসলে পরীক্ষা শুরু হওয়ার আগে সবাই প্ল্যান করেছিল যে শেষ দিন সবাই বসে ওই প্ল্যান সেট করবে, মানে ওই আউজা বোর্ড খেলবে। সেই জন্যই। শুনলাম তুমি নাকি তোমাদের ক্লাস টপার, সব পরীক্ষাও খুব ভালো হয়েছে, তো তুমি এইসব গেম খেলতে চাইলে? বিশ্বাস করুন, আমি বারবার না বলেছিলাম। অনেক রকম নাকি বিপদ হয়, অনেক সময় সত্যি আত্মা চলে আসে। ওরা কোথায় শোনেনি, কিছু বললেই ভীতু বলে খেপায়। আর বাকি 4 জন তোমার ক্লাসমেট? নেহা আর রাহুল আমার ক্লাসমেট, কিন্তু টিনা ও ময়ূক আর্টসের ইতিহাসের স্টুডেন্ট। তবে আমরা 5 জন ভীষণ ভালো বন্ধু। এবার আসি খুনের প্রসঙ্গে। সবাই যেটা বলছে, মানে দেখেছিল তোমাকে নেহার গলায় হাত দিতে। তুমি এবার বাকিটা ভালো করে বলো তো দেখি। বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। আমরা সবাই ভিডিওতে দেখেছিলাম যে ওই যখন বিভিন্ন রকম শব্দ হয় তখন চোখ খুলতে নেই, চোখ খুললে নাকি তার প্রাণ চলে যায়। আমরা সবাই হাত জোর করে চোখ বন্ধ করে বসেছিলাম। কতক্ষণ বসেছিলাম ঠিক বলতে পারবো না, তাও 5-7 মিনিট হবে। তার মধ্যে একবার হালকা হুট করে একটা শব্দ শুনেছি, সেটা বাইরের আওয়াজ ভেবেছি, তাই ভয় আর চোখ খুলিনি। তারপরেই কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর তখনই কেমন চাপা মতো একটা আওয়াজ শুনি। তখন আরো বেশি ভয় লাগছিল। আমি তো সত্যি ভেবেছিলাম যে ঘরের মধ্যে কোনো আত্মা চলে এসেছে বা আত্মা কাউকে বর করেছে। হঠাৎ আমার ডান হাতে একটা হাতের স্পর্শ অনুভব করি। আমি চমকে উঠেছিলাম। চোখ খুলে দেখলাম নেহার দুটো চোখ বড় বড় হয়ে গেছে, মুখটা হাঁ করে আছে, আর বাঁ হাতটা গলার কাছে ধরে আছে। আর তখনই আমি ওর গলায় হাত দিই, আর ওর বাঁ হাতটা আমার একবার ওই ধরতে বা ছুঁতে যায়, আর তখনই আমার কলারে রক্তটা লেগে যায়। আর তারপরে কেমন অজ্ঞানের মতো হয়ে পড়ে যায়। আমি ওকে ধরেই ছিলাম, আর তখনই সবাই আমাকে দেখে ফেলে।
আমি তখন আশেপাশে দেখিনি, আমার মাথা ঠিক ছিল না। কে বলে উঠলো, কি হলো, এত রক্ত কেন, খুন করে ফেললি, তুই মেরে ফেললি? তারপরে সবাই চুপচাপ। দেখলাম পাশে একটা কম্পাস পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই, তখনই ব্যাগটা হাতে নিয়ে ছুটে পালাতে যাই, আর টিনা পেছন থেকে চিৎকার করে ওঠে। ও আমার পেছনে ছুটে আসে। ওই ভাঙা প্রাচীরের কাছে এসে দেখলাম একটা পুলিশের জিপ এদিকেই আসছে। ভয় পেয়ে দাঁড়িয়ে যাই। আর তারপরেই তো অঙ্গ পরীক্ষা ছিল তো, তার মানে জ্যামিতি বক্স ব্যবহার করেছো। আশা করি কম্পাসও কাজে লেগেছে। হ্যাঁ, আমার ব্যাগে জ্যামিতি বক্স আছে, কম্পাসটা আমি গুছিয়ে রেখেছি। সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে যে কম্পাসটা জ্যামিতি বক্সে আছে না নেই। কে এইসব গেমের আয়োজন করলো? নেহা। ও এইসব খেলায় খুবই আগ্রহী। ভূতের সিনেমা দেখা, কলকাতায় কোথায় ভূতের বাড়ি আছে সেখানে ঘুরতে যাওয়া, এইসব ওর মাথাতেই তো প্ল্যানটা আসে। তারপর রাহুলকে দিয়ে এই বোর্ডটা কিনে আনে। বিশ্বাস করো, আমি শেষ মুহূর্ত অব্দি ওদের না বলেছিলাম। আমার না একদম ভালো লাগে না এইসব। ওরা কোনো কথাই শুনেনি আমার। নেহা পড়াশোনাতে কেমন ছিল? ও খুব ডানপিটে মেয়ে। পড়াশোনাতে মাথা ভালো, কিন্তু পড়তে চায় না, ক্লাস বাঙ্ক করে ঘুরে বেড়ায়। খুব এনার্জি ছিল, একটু টমবয় গোছের যেন। ওর উপর কারো রাগ থাকতে পারে? না, ও সবার সাথেই ভালো করে কথা বলতো। কেউ কিছু বললে হাসি মুখে উত্তর দিত। তোমার সঙ্গে নেহার বন্ধুত্ব মানে তুমি তো ফার্স্ট বয়। ওর অঙ্কে মাথা খুবই ভালো ছিল। ফার্স্ট ইয়ারের ক্লাসে বন্ধুত্ব হয়। রাহুলও পড়াশোনাতে ভালো। নেহা সেকেন্ড বা থার্ড হয়। নেহা তোমার কেমন বন্ধু ছিল? আর ওর কোনো বিশেষ বন্ধু কি ছিল? এই না, সত্যি বলছে, আমরা শুধুই ভালো বন্ধু। কলেজ ছাড়া ওই টুকটাক কথা হয় মেসেজে। আমি ওদের সাথে আজ অব্দি কোনোদিনও বাইরেও যাইনি কোথাও। আর নেহা ভালো মেয়ে, একটু অন্যরকম, কিন্তু আমি শুধু পড়াশোনাতেই মন দিয়ে গেছি, আর কিছুই না। আর বাকি দুজনের সাথে বন্ধুত্ব হলো কি করে? ওই কলেজের প্রথম দিকে তখন ওই নেহার সাথে একটু কথা হতো। রাহুলের সাথে সেই মাত্রই আলাপ হয়েছিল। আর তখনই কিছু ছেলেমেয়ের সাথে আরও আলাপ হয়, মানে বিভিন্ন সাবজেক্টের আর কি। তারপরেই একটু করে সেখান থেকে ওদের দুজনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। ওই ক্লাসের ফাঁকে ক্যান্টিনে আড্ডা, একসাথে বসে খাওয়া দাওয়া করা, কলেজের পর একসাথে আড্ডা মেরে বাড়ি ফেরা, এর থেকে বেশি আর কিছুই না। তবে আমরা পাঁচজন সত্যি ভালো বন্ধু। কেউ কলেজে না এলে একে অপরের খোঁজ নেওয়া, কলেজের কোনো ফাংশন, কোনো কিছুতে একসাথে ঘোরা, এই সব। বেশ, আর কিছু জানার নেই আপাতত। তবে সৌভিক, তুমি কিন্তু নেহার সব থেকে কাছে ছিলে। অপরদিকে ময়ূক, আর সবাই তোমাকেই দেখেছে ওকে ধরে থাকতে। তো সেই হিসেবে কিন্তু না, আমি ওকে খুন করিনি। আমি কেন ওকে খুন করতে যাব? কিসের জন্যে? পড়াশোনাতে তো আমাদের মধ্যে কোনো কম্পিটিশন ছিল না, আর আমার সঙ্গে ওর কোনো অশান্তি ঝামেলাও তো ছিল না। আমি ওকে খুন করতে পারি না, বিশ্বাস করো। ওকে নিয়ে গিয়ে এখন বাইরে বসাও, আর পরের জনকে পাঠিয়ে দাও ভেতরে। সৌভিক কান্নায় ভেঙে পড়ল। একবার মুখ তুলে আমাদের সবাইকে দেখল, তারপর চলে গেল। এরপর একজন মেয়ে এলো। তার নাম টিনা লাহা। বেশ লম্বা, সুশ্রী, রোগা, চোখে মুখে যেন মিশ্র অনুভূতি। বলুন। তবে আমি আগেই কিন্তু বলছি, আমি নেহাকে খুন করিনি। আমাদের আলাদা বিভাগ, আলাদা জায়গায় বাড়ি। এই কলেজের পর ঘুরতে যেতাম, একটু সিনেমা দেখতে যেতাম, এই সবই। হ্যাঁ, আমরা প্রত্যেকে ভালো বন্ধু, কিন্তু আমি কিছু করিনি। আমার মনে হয় ওই সৌভিক করেছে। একটু শান্ত হয়ে বসো আগে। এই নাও জল খাও। আচ্ছা, বেশ, মানলাম সৌভিক খুন করেছে, কিন্তু ও কেন খুন করবে? কিছু তো একটা কারণ থাকবে। কারণ? হ্যাঁ, কারণ তো আছে। নেহা একটু অন্যরকম, কিন্তু পড়াশোনাতেও খুব ভালো ছিল। মানে ওই একটা কম্পিটিশন বলতে গেলে। সৌভিক শান্ত হলেও ওর মধ্যে একটা রাগ, হিংসে থাকতেই পারে। সৌভিক নিজেকে বড় কিছু মনে করতো, সবসময় পড়াশোনা এই করতো। কিন্তু আমি যে শুনলাম কিছুদিন তোমার সঙ্গে নেহার একটা বেশ বড় অশান্তি হয়েছিল। হ্যাঁ, মানে ওই বন্ধু বান্ধবীদের মধ্যে এমন একটু আধটু হয়েই থাকে আর কি, বিশেষ কিছু না। ও একটু বেশি কথা বলতো, সব জানতো, এরকম একটা ভাব। তারপর সব ঠিকও হয়ে গিয়েছিল।
আর আমি শেষ মুহূর্ত অবধি তো নাই বলেছিলাম ওদের। নেহা কোনো কথা শুনেইনি আমার। খুনের সময় তুমি কি কি দেখেছো এবং শুনেছো সেটা ভালো করে বলো। মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই চোখ বন্ধ করে বসেছিলাম। আমার ভয়ে জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল, আর মাথায় ছিল কোনোরকম শব্দ হলেও যেন আমি চোখ না খুলি। কতক্ষণ এমন ছিলাম বলতে পারবো না। হঠাৎ ওই একটা জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ হলো, মানে যেন কারো গলার টিপে ধরে আছে। চোখ খুলে দেখি সৌভিক নেহাকে ধরে আছে, আর নেহা কেমন যেন করছে। তারপর যেন কি সব হয়ে গেল। নেহার কোনো বিশেষ বন্ধু ছিল বলে জানা আছে, বা কারো সঙ্গে কোনো ঝগড়া রাগ? বিশেষ বন্ধু? না না, ও কাউকেও তো পাত্তা টাত্তা দিত না। কারোর সাথে ঝগড়া বা রাগ কোনোটাই না। তুমি এখন বাইরে গিয়ে বসো। তো সোজা একটা কেস। সৌভিক না হলেও এদের মধ্যেই যে কেউ একজন করেছে সেটা বোঝা যাচ্ছে, সেটা কোনো প্রতিহিংসা থেকে হোক বা অন্য কিছু। কেসটা কি সত্যি অত সোজা? এখনো তো বাকি আছে দুজন, ডাকুন ওদের এক এক করে। বলছি একটু চা হলে কেমন হয়? তিনজনের জন্য একটু চা বলি। চা খেতে খেতে আবার শুরু হলো জেরা। এবার এসে বসলো ময়ূখ বাগ। আমি ময়ূখ বাগ, ইতিহাসে অনার্স করছি। তুমি তো নেহার বিপরীতে ছিলে, মানে নেহার একদম পাশে বসেছিলে, তাই তো? হ্যাঁ, তো কি হয়েছে? সৌভিক খুন করেছে নেহাকে আমরা সবাই দেখেছি। তাছাড়া নেহা যেরকম মেয়ে ছিল, ওকে কেউ না কেউ একদিন ঠিকই মেরে দিত। ময়ূকের এইরকম আচরণ দেখে ও কথাটা শুনে আমি ও বিক্রমদা দুজনেই বেশ অবাক হয়ে গেলাম। দেখলাম সবুজবাবুও একটু সামনের দিকে ঝুঁকে ময়ূখের চোখে চোখ রাখলেন। ও যেই রকম মেয়ে বলতে? এতক্ষণ তো শুনলাম পড়াশোনায় বেশ ভালো, একটু দুষ্টু, একটু ডান পিঠে প্রাণোচ্ছল মেয়ে, সবার সাথে হাসি খুশি ভাবে মিলেমিশে থাকে। দুষ্টু, ডান পিঠে? কেন টিনা বলেনি? কথায় কথায় সবাইকে কেমন ছোট করতো, ইয়ারকি নামে যখন খুশি যা ইচ্ছা মুখে বলে দিত। নিজেকে বড্ড বেশি গুণী মনে করতো। কলেজে তো কত ঝামেলা হয়েছে ওকে নিয়ে। ও তো নিজে থেকেই সবার সাথে ঝামেলা করতো। কেউ কিছু কথা বললে, ইয়ারকি করলে ও সবাইকে ঘুরে আরো 10টা কথা শুনিয়ে দিত। টিনার সাথেই তোর কতবার ঝগড়াঝাড়ি ঝামেলা হয়েছে। টিনা একটু পড়াশোনাতে বেশ ভালো, দুজনের সাবজেক্ট আলাদা, সব কিছু আলাদা, তবুও কোথাও যেন একটা টিনার সাথে কম্পিটিশন করতো। টিনাকে বারবার ছোট করতো। টিনা একটু সাজগোজ করতে পছন্দ করে, তার সাজগোজ নিয়ে সে কি রকমের পোশাক পরলে তাকে ভালো লাগবে, চুল কিরকম স্টাইল করলে ভালো লাগবে, সব কিছু নিয়ে কথা বলতো। আর সৌভিক একটু চুপচাপ ছেলে, সেই জন্য কথায় কথায় ওকে কম ছোট করতো নাকি, যে কারো রাগ হবে ওর উপর। আর তোমার সাথে? মানে তোমার সাথে কোনো বিষয়ে ঝগড়াঝাটি বা অশান্তি হয়নি? আর এত সমস্যার পরেও তোমরা 5 জন এত ভালো বন্ধু, একসাথে গেম খেলছো, জিনিসটা একটু অদ্ভুত নয়? গ্রুপের মধ্যে থেকে সবার সাথে মিলেমিশে কথা বললেও ওর সাথে একটু কম কথাই বলতাম। ওকে আমি অতটা অ্যাভয়েড করেও চলতাম না, আবার খুব একটা মিশতামও না। গ্রুপে থাকতে গেলে যতটা কথা বলার ইয়ার্কি করার দরকার ততটাই করতাম। ও দুটো কথা বললে আমিও ঘুরে দুটো কথা বলতে পারি, কি দরকার। আর তাছাড়াও যতবার চেষ্টা করেছে আমাকে পড়াশোনার বিষয় নিয়ে, আমার গান বাজনা নিয়ে ছোট করতে, ততবারই আমি ওকে চুপ করিয়ে দিতাম। আর আমার একটু অ্যাডভেঞ্চারাস জিনিসের প্রতি ঝোঁক আছে, তাই আমিও সমানভাবে আগ্রহ দেখিয়েছিলাম। আরে গ্রুপে একসঙ্গে থাকতে গেলে, বাকিদের সাথে ভালো বন্ধুত্ব রাখতে গেলে একজনকে তো একটু মেনে নিতেই হবে, তাই না? এই যে দেখুন না স্যার, আপনি এভাবে চেয়ারে বসে আছেন, আপনার পাশে একজন বিখ্যাত গোয়েন্দা বসে আছে। গোয়েন্দার পুলিশের কি একসাথে কাজ করা চলে? তবুও দেখুন দুজনে পাশাপাশি বসে ইনভেস্টিগেশন করছেন, তাই না? বাহ, দারুণ কথা বলো তো তুমি। তোমার সেন্স অফ হিউমারটা বেশ ভালোই আছে। তা তুমি এটা জানো তো, তুমিও সন্দেহের ঊর্ধ্বে না, তোমাকেও সৌভিকের মতোই সমানভাবে সন্দেহ করা হচ্ছে? জানি স্যার, বুঝতে পারছি। যদিও স্যার সৌভিক খুন করতে পারে বলে আমার তো মনে হয় না। ও যা চুপচাপ শান্ত ভদ্র ছেলে, কিন্তু বলা তো যায় না কার মনে কি থাকে। আর আপনি ভেবে দেখুন না স্যার, ওইভাবে উঠে গিয়ে ওর বাদিকে কম্পাসটা বসিয়ে দেওয়াটা একটু কঠিন নয় কি? আর তাছাড়া আমি তো ইতিহাসের ছাত্র, আমি কম্পাস পাবো কোথায়? সেটা তো তদন্ত সাপেক্ষ। তদন্ত চলছে, এই পুলিশ আর গোয়েন্দা মিলে তদন্ত করবে। দেখাই যাক যে কেঁচো করতে আর কি কি বেরোয়। বেশ, আপনারা তদন্ত চালান। ওকে নিয়ে যাও, পরের জনকে পাঠিয়ে দাও। বেয়াদব ছেলে একটা, কথাবার্তা ধরন শুনলে গা হাত পা জ্বলে যাবে।
যেন সব জানে। সেকেন্ড ইয়ারে পরে কথাবার্তার কি ছিরি, বড়দের সম্মান অব্দি করতে জানে না। দাঁড়া, তোর 12টা আমি বাজাবো। কি করছেন সবুজবাবু, একটু শান্ত হন। এ বয়সের ছেলে তো একটু বেশি পেকে গেছে। আরে বড়লোক বাড়ির ছেলে দামি বাইকে চেপে আসে, আবার দামি ফোনও ব্যবহার করে। বাবা মার আশকারাতেই এমন একটা তৈরি হয়। আসবো স্যার? হ্যাঁ বসো। তুমি রাহুল, অঙ্কে অনার্স করছো তাই তো? হ্যাঁ স্যার। দেখে মনে হচ্ছে সাধারণ বাড়ির ছেলে, তবে খুব উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, চুলগুলো এলোমেলো, একেবারে ভয়ার্ত চোখে আমাদের দুজনকে দেখছে। তুমি তো শুনলাম পড়াশোনাতে ভীষণ ভালো একজন স্টুডেন্ট, গিটার বাজাও। ফোনের ওয়ালপেপারে দেখলাম গিটার হাতে ছবি। হ্যাঁ স্যার, ওই একটু ভালো লাগে গান করতে। কলেজ ফেস্টে, পাড়ার অনুষ্ঠানে ওই টুকটাক গান করি। সৌভিকের সাথে খুব ভালো বন্ধুত্ব? হ্যাঁ স্যার, তবে আমি যতই চেষ্টা করি সৌভিককে কোনোদিন টক্কর দিতে পারবো না। ওর মধ্যে অঙ্ক নিয়ে একটা আলাদাই নেশা আছে। আর খুন? হ্যাঁ, খুব মানে বলছি সৌভিক কি খুনটা করতে পারে? স্যার আমি মানে আমি জানি না স্যার, বিশ্বাস করুন না, আমি এসব কিছু বলতে পারবো না। শুনলাম তুমি নাকি নেহাকে আউজা বোর্ড এনে দিয়েছিলে, তো তুমি কোথায় পেলে এইসবের সন্ধান? আর খেলার আইডিয়াটা কার ছিল? স্যার আইডিয়াটা ওর ছিল, সত্যি বলছি স্যার। আমার এইসব দিকে একটু ইন্টারেস্ট আছে বটে, তাই আমি এক কথায় রাজি হয়েছিলাম। আর আমি ওই বড় বাজার যাই ওই ম্যাজিকের কিছু জিনিস কিনতে, তো সেখানে একটা দোকানে বলতেই সে বেশি টাকা দিয়ে এনে দিয়েছিল। পরীক্ষার সময় পড়াশোনাতে মন নেই, ম্যাজিক দেখাচ্ছে, ভূতের খেলা খেলছে। কোন দোকান থেকে নিয়েছিলে আর সেটার অ্যাড্রেস এই খাতায় লিখে দাও। তখনকার মতো জেরা শেষ হলো। হাত ঘড়ি দেখলাম, প্রায় রাত 3টে বাজে। আমরা তিনজনেই বাইরে বেরিয়ে এলাম। ওরা এখন থানাতেই থাকবে, আমি কিছু করতে পারবো না। আর ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ওদের কিন্তু আমি কোর্টে তুলবো, আর এদিকে চার্জশিটটা তৈরি করে ফেলবো। আমাদের হাতে কদিন সময় আছে? আপাতত 3 দিন আছে, খুব জোর হলে আমি ওই আরো 1-2 দিন মতন আটকাতে পারবো, এর বেশি পারবো না। মানে বুঝতেই তো পারছেন কেসটার গুরুত্ব। কাল মনে হয় কলেজে যাবেন জিজ্ঞাসাবাদ করতে? হ্যাঁ যাবো তো, সেখান থেকে ওদের 5 জনের বাড়ি যাবো জিজ্ঞাসাবাদ করতে। বেশ, আমার এই ভাইটি আপনার সঙ্গে থাকবে কাল। আমাকে কাল অফিস যেতেই হবে, সন্ধ্যাবেলা ফিরে ওর মুখ থেকে সব শুনে নেবো আর কি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। সকাল 11টার দিকে যদিও আসতে পারে থানায়, তাহলে আমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, এখন তাহলে আসছি। আমরা বাড়ি ফিরলাম তখন ভোর 5টা। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে একটু শুয়ে পড়লাম। বিক্রমদা গেল জগিং করতে। প্রায় সকাল 9টার দিকে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে বেরিয়ে গেলাম থানার উদ্দেশ্যে। ওই মনে হয় বিক্রম এলো, আজ বড্ড দেরি হয়ে গেল, আর গরমটাও যা পড়েছে না। চা আর পকোড়া খেতে খেতে আমি দাদাকে পুরো দিনের যা যা হয়েছে সব গুছিয়ে বললাম। দেখ, আমরা প্রথমে গিয়েছিলাম মৃতার বাড়িতে। ওর বাড়িতে আছে মা আর ঠাকুমা, ডিভোর্সি ওর মা। সেখান থেকে সেরকম কিছুই জানতে পারলাম না। নেহার রুম, পড়ার টেবিল সব দেখেছেন সবুজবাবু, কিন্তু কিছুই পাইনি। তারপর সেখান থেকে এক এক করে সবার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, কাকিমা ফোন করেছিল তো। সংযুক্তা তখন অফিসে ছিল আমার সঙ্গে। কাকিমা তো ভীষণ ভেঙে পড়েছেন। সৌভিকের রুম চেক করা হলো, ওর পার্সোনাল ডায়েরিটাও ওই সবুজবাবু নিয়েছেন, তবে মনে হয় না কিছু পাবেন বলে। আর বাকি 3 জনের ব্যাপারে? রাহুল ভীষণ সাধারণ বাড়ির ছেলে। ওর পড়ার টেবিলে ওই ম্যাজিক, গিটার, গান বাজনা, অনেক বিষয়ে বেশ কিছু বইও দেখলাম। আর ময়ূখ হচ্ছে ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে। ওর মা এত রুডভাবে আমাদের সঙ্গে কথা বললেন যে তোকে কি বলবো। বুঝলাম। আর কলেজে? প্রিন্সিপাল আর ওদের ক্লাসের 3 জন প্রফেসর সবার সাথে কথা বললাম। কারোর মনে হয় না সৌভিক খুন করতে পারে বলে। আর নেহা যেই ধরনের মেয়ে, কেউ কেন ওকে মারবে সেটাও কেউ বুঝতে পারছে না। সৌভিক খুন করতে পারে কিনা সেটা প্রশ্ন না, নেহা খুন হতে পারে কিনা সেটাও প্রশ্ন নয়। নেহা খুন হয়েছে, আর উপস্থিত 4 জনের মধ্যে কেউ খুনটা করেছে ওই 5-7 মিনিটের মধ্যে। দরজা ভেতর থেকে লাগানো ছিল, জানালা সব লাগানো ছিল। ভেতরে কি হচ্ছে সেটা বাইরে কারো পক্ষে দেখা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে কেন খুন হলো? 5 জন ভালো বন্ধু, তার মধ্যে একজন মৃত, তাও কম্পাস দিয়ে খুন। আর 19-20 বছরের ছেলে মেয়েদের মাথায় অত নৃশংসভাবে খুনের প্ল্যান। ও আরেকটা কথা, প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারলাম ওদের গ্রুপে আরেকজন ছেলে ছিল
নাম শ্রীকান্ত আচার্য। ও সৌভিকদের সাথে অঙ্কে অনার্স করছিল, কিন্তু ওই সেকেন্ড ইয়ার সেমিস্টারের পর ও আত্মহত্যা করে। সৌভিক প্রথম হয়েছিল, রাহুল দ্বিতীয়, আর নেহা হয়েছিল পঞ্চম। আর ওই শ্রীকান্ত প্রথম 10-এই ছিল না, কিন্তু পড়াশোনাতে নাকি ও খুব ভালো ছিল। হঠাৎ রেজাল্ট বেরোনোর কদিন পর আত্মহত্যা করে। সবাই ভেবেছিল বোধহয় খারাপ রেজাল্টের জন্য ও হয়তো এরকম করেছে। আরও একজন ছেলে, সে আত্মহত্যা করে 1 বছর আগে মারা গেছে, কিন্তু এদের মধ্যে কেউ তার নাম পর্যন্ত উল্লেখ করেনি। একই গ্রুপে ছিল, কিন্তু তারা তার নামও নিল না। আজ কলেজে না গেলে হয়তো এটা জানতেও পারতাম না। একটা ক্লু পাওয়া গেল, ওই শ্রীকান্তর বাড়ির অ্যাড্রেসটা নিতে হবে। আচ্ছা, তার মানে ওই সৌভিককে কেউ ফাঁসালো? শ্রীকান্তর আত্মহত্যার সঙ্গে কি খুনটা কোনোভাবে জড়িত নাকি অন্য কিছু? সহজবাবু তো ব্যাপারটাকে গুরুত্বই দিলেন না, শ্রীকান্তর বিষয়ে কোনো প্রশ্নও করলেন না। কিন্তু আমার এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ সবুজবাবু, বলুন। আচ্ছা, কি লেখা আছে? কি প্যারাকুয়ার ডাইক্লোরাইড, আগাছা নাশক, কম্পাসের মুখে বিষাক্ত পদার্থ। অদ্ভুত। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি, শ্রীকান্ত আচার্যের অ্যাড্রেসটা পাওয়া যাবে? ওই একটু ব্যাপারটা দেখতাম আর কি। হ্যাঁ, আপনি আমাকে ফোনে পাঠিয়ে দিন। আর বলছি, পোস্টমর্টম রিপোর্টটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। কাল থেকে আমি 3 দিন ছুটি নিয়েছি। আমি এখন সবসময় তদন্তেই থাকবো আপনার সঙ্গে। আচ্ছা, রাখছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কিরে, তোরা খাবি না? কত রাত হলো জানিস? তোর বাবা তো কখন খেয়ে শুয়ে পড়েছে। তোদের জন্যই আমি বসে আছি। তাড়াতাড়ি আয়, খাবি আয়। হ্যাঁ কাকিমা, আসছি। আর এই শোন, ডায়েরিতে আজকে তুই সবকিছু লিখেছিস তো? কোথায় কখন গিয়েছিস, কার বাড়িতে, সবকিছু? হ্যাঁ, মোটামুটি যতটা পেরেছি সব কথোপকথন, বর্ণনা সবকিছুই লিখে রেখেছি। বেশ, ওরা আমায় দিয়ে যাস। রাতে বসে প্রথম থেকে কেসটা নিয়ে ভালো করে ভাবতে হবে। সবার ফোনের ডিটেলস কবে যে আসবে। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একটু বেশি বড় ভূমিকা রেখে চলেছে আমাদের এই প্রত্যেক দিনের জীবনে। অনেক কিছু এখান থেকে জানা যাবে। নে, এখন চল খেয়ে নি। পরের দিন সকালে ব্যালকনিতে গিয়ে দেখলাম ডাস্টবিনে বেশ কিছু কাগজ দলা পাকিয়ে পড়ে আছে। ছাইদানিটা ভরে গেছে। দাদা কি সারা রাত এইখানেই ছিল? কেসটা তো ভীষণ সোজা, আত্মহত্যার বদলা। এই সৌভিককে কে ফাঁসানোর চেষ্টা করছে, ব্যাস। দেখ তোর দাদার কাণ্ডটা দেখ শুধু। ছেলেটা যে কি শুরু করেছে না। ভাগ্যিস তোর বাবা স্কুলে বেরিয়ে গেছে, না হলে ভীষণ রেগে যেত। শরীরটাকে শেষ করে দিচ্ছে একেবারে। না, এবার মনে হচ্ছে বিয়েটা দিতেই হবে। আমি না আর পেরে উঠছি না, জানিস তো। আমরা দুজন গেলাম কলেজে। সেখানে প্রফেসরের থেকে বেশ কিছু তথ্য দাদা নিল ওই শ্রীকান্ত আচার্যর বিষয়। তারপর কলেজের ক্যান্টিনে গিয়ে কথা বলল। কলেজে দুজন দারোয়ানের সাথেও কথা বলল। চল, এবার শ্রীকান্তর বাড়ি যেতে হবে। তুই ওই ক্যান্টিনের ছেলেটার সাথে কি কথা বলছিলি? হতে পারে ও খাবার সার্ভ করে, প্লেট তোলে, কিন্তু এদের না চোখ, মুখ, মাথা সবসময় খুব ভালোভাবে কাজ করে। এরা ঠিক প্রত্যেকটা টেবিলে কার সঙ্গে কার বন্ধুত্ব, কার সঙ্গে কার প্রেম, কার সঙ্গে কার শত্রুতা, সব কিছুর খবর রাখে, বুঝলি। তাই 100 টাকা বকশিস দিয়ে বেশ কিছুক্ষণ গল্প জমালাম। আগের দিন সবুজবাবু ক্যান্টিন মালিকের সঙ্গে কথা বলেছে, কিন্তু মালিকের চেয়ে এদের থেকে আমি অনেক বেশি খবর পেলাম। কিছু জানতে পারলি? আর ওই শ্রীকান্তকে নিয়ে কিছু? আরে বল না। ধুর, তখনকার মতো বিক্রম দা আর কিছু বলল না। আমরা গেলাম শ্রীকান্তর বাড়িতে। আর যা জানতে পারলাম তা হলো, শ্রীকান্তর বাড়িতে আছে ওর মা, বাবা, দাদু ও এক বোন। বাড়ির কেউই আন্দাজ করতে পারেনি যে হঠাৎ করে শ্রীকান্ত এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। খুব ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এবং ছেলেও ভালো ছিল। বরাবর পড়াশোনায় ভীষণ ভালো, আর ও চেয়েছিল অঙ্ক নিয়ে পিএইচডি করতে। সেই ছেলে একটা পরীক্ষাতে একটু খারাপ রেজাল্টের জন্য এই রকম কিছু করতে পারে, সেটা এখনো অবধি মেনে নিতে অসুবিধা হচ্ছে ওর পরিবারের। ওনারা অনেক চেষ্টা করেছিলেন যাতে ভালোভাবে তদন্ত হয়, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেইভাবে কোনোরূপ সাহায্য করেনি। তাই কেসটা চাপা পড়ে যায়। কেসটা আবার রিওপেন হচ্ছে শুনে ওর বাবা মা বিক্রমদার হাত ধরে ভীষণ কাঁদলেন।
ওনাদের কোথাও একটা সন্দেহ আছে যে ছেলের আত্মহত্যার পেছনে শুধু পরীক্ষার খারাপ রেজাল্ট নয়, অন্য কোনো ব্যাপার লুকিয়ে আছে। তবে সেটা কলেজ র্যাগিং বা এরকম কিছু নয়, অন্য কিছু। সেখান থেকে বেরিয়ে আসার সময় বিক্রমদা শ্রীকান্তর মোবাইল ফোন, সেটার চার্জার ও লক নাম্বারটা নিয়ে এলো। তারপর আমরা রাস্তার ধারে একটা ভালো হোটেলে দুপুরের খাবার খেয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সবুজবাবু জানিয়েছিলেন সবার ফোন ডিটেলস, সোশ্যাল মিডিয়ার সমস্ত ডিটেলস নাকি চলে এসেছে। আচ্ছা, ধকল গেল, তারপরে আবার এই বিভৎস গরম আর কলকাতার ট্রাফিক জ্যাম, বাপরে। সেই কোন সকালে দুজনে বেরিয়ে গিয়েছিলি, আর এই সন্ধেবেলা ফেরার সময় হলো না? সারাদিন কি খেয়েছিস না খেয়েছিস কে জানে। যা, আগে গিয়ে দুজনে একটু ফ্রেশ হয়ে আয় তো। ব্রেড পকোড়া করেছি, চা বসাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, আর তোর বাবা পরীক্ষার খাতা দেখছে, দুজনে একবার তার সাথে দেখা করে কেসের ব্যাপারটা একটু ডিসকাস করে নিস, নাহলে কিন্তু আবার রেগে যাবে। আমরা দুজনে যে যার ঘরে গেলাম। বাবা আমাদের দিকে একটু শুধু তাকিয়ে দেখল, কিছু বলল না। আমরা ফ্রেশ হয়ে নিচে বসলাম, ততক্ষণে মা চা দিয়ে গেছে। বিক্রমদা চায়ে চুমুক দিয়ে বলল, শান্তি, মাথাটা একটু ছাড়লো। সত্যি কাকিমার চায় কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। এই রাতো কি ঘরের ভেতর থেকে শ্রীকান্তের ফোনটা নিয়ে এত, এতক্ষণে বোধ হয় অনেকটাই চার্জ হয়ে গেছে। আমি গিয়ে ফোনটা নিয়ে এলাম। হ্যাঁ, চার্জ হয়ে গেছে, কিন্তু ফোনটা সুইচড অফ আছে। সেটা বিক্রমদা খুলল এবং পিনটা দিল। তখন আমার মাথায় একটা প্রশ্ন আসতেই আমি বলছি এই কেসটা যখন রিওপেন হচ্ছে তখন তুই এই ফোনটা সবুজবাবুকে দিলি না কেন? আরও 2 দিন লাগতো তাহলে, আর হাতে অত সময় নেই। এই দেখ, কন্ট্যাক্ট লিস্টে সবার নাম্বারই আছে। হোয়াটসঅ্যাপে গ্রুপ, শেষ মেসেজে জুলাইয়ে আগের বছর। সবাই তো বেশ ভালো করে বোঝাচ্ছে, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। আবার তো পরের পরীক্ষা আছে, কি হয়েছে, বাকি সাবজেক্টে তো ভালো নাম্বার পেয়েছিস। নেহার পার্সোনাল চ্যাট, বেশ কটা ভয়েস নোট। দেখ বাবু, এত মন খারাপ করিস না, এগুলো কোনো ব্যাপারই না। এইরকম তো হামেশাই হয়ে থাকে। তোর মতো একটা ছেলে এইভাবে ভেঙে পড়লে চলে? 12 নম্বরে নাম এসেছে তো কি হয়েছে? এটাই কি আমাদের জীবনের লাস্ট সেমিস্টার? এখনো 4 সেমিস্টার বাকি। তুই দেখ, ঠিক সৌভিককে তুই টেক্কা দিতে পারবি। আর তাছাড়া তুই ওষুধগুলো রেগুলারলি খাচ্ছিস তো? শোন, আমার কিন্তু মনে হয় এবার তোর বাড়িতে একবার কথাগুলো বলা উচিত। তুই যেভাবে ভেঙে পড়েছিস, প্লাস তোর যে অসুবিধাগুলো আছে, যার জন্য এত লুকিয়ে লুকিয়ে ওষুধ খাচ্ছিস, সেগুলো একবার তোর মা বাবাকে বল। যদি ঠিক না হয়, পরের বছর তোর আরও খারাপ রেজাল্ট হতে পারে। তোর শরীর খারাপ হচ্ছে দিন দিন, বোঝ একটু। ওষুধ খাচ্ছিল, অসুবিধা ছিল? কিসের ওষুধ আর কিসেরই বা অসুবিধা? রাইট রাইট, আমি যখন পুরনো টিনের বাক্সটা খুলে দেখলাম ওর সমস্ত পুরনো জিনিস, সেখানে আমি বেশ কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ দেখেছিলাম। তাতে ঠান্ডা লাগার, জ্বরের আরও বেশ কিছু ওষুধ ছিল। আমি ঠিক খেয়াল করলাম না। শিট, খুব বড় ভুল হয়ে গেছে। সম্ভবত কোনো মানসিক সমস্যা ছিল, ভয়ে বা টেনশন জাতীয়। বাকি চ্যাটগুলো পড়তো। ময়ূকের একটা চ্যাট আছে। সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। কি এমন হয়েছে, এতবার ফোন করছিস কেন? কাল সকালে কথা হবে। তার আগে লিখেছে, কিরে ফোন ধরছিস না কেন? খুব তো বলেছিলি সৌভিককে টেক্কা দিবি, ওই তো ফার্স্ট হলো। আর ওই নেহাও তো এগিয়ে গেল। সত্যি এই ময়ূক ছেলেটা বড্ড বেড়ে পাকা, জানিস তো? বন্ধুর পাশে থাকবে না, তাকে আরো খেপাচ্ছে। আমার মনে হচ্ছে ছেলেটা সত্যি আত্মহত্যা করেছিল, সেই রকম তো কোনো ব্যাপার নেই। কল হিস্ট্রিতেও দেখলাম সন্ধ্যাবেলা কয়েকবার ময়ূককে ফোন করেছিল, তার আগে 3বার নেহাকে। তার মধ্যে একবার 20 মিনিট কথা হয়েছে নেহার সঙ্গে। বিকেলে কোনো এক স্যারকে ফোন করেছিল। তেমন কিছু তো নেই। কাল আর একবার ওর বাড়িতে গিয়ে ভালো করে খোঁজ খবর করতে হবে। ওই ওষুধগুলো সম্পর্কেও ভালো করে খোঁজ খবর করতে হবে। ওর কি কোনো মানসিক সমস্যা ছিল নাকি? তবে নেহা সত্যি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ছিল। কতজন ছেলে ওকে মেসেজ করেছে, কিন্তু সবাইকে কিছু না কিছু বলিয়ে চুপ করে দিত। নেটে বিভিন্ন বিষয়ে সার্চ করে গেছে,
ভূত প্রেত, তন্ত্রমন্ত্র, আহুজা বোর্ড কিভাবে কাজ করে সব বিষয়ে কৌতূহল ছিল। তবে টিনা, রাহুল, ময়ূক এদের ব্যক্তিগত চ্যাট সার্চ হিস্ট্রি বেশ অদ্ভুত। বোঝাই যাচ্ছে রাহুল, ময়ূক আর টিনা এরা তিনজনই কেউ সৌভিক ও নেহাকে ঠিক পছন্দ করতো না। রাহুল সবসময় চেষ্টা করছে সৌভিককে টেক্কা দিতে, আগে শ্রীকান্তের সঙ্গেও টেক্কা দিত। টিনাকে দেখতে যতটা সরল সাদা মনে হয়, মেয়েটা কিন্তু অতটাও নয়। কিন্তু কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সার্চ হিস্ট্রি কোথাও তো ওই আগাছা নাশক নিয়ে কোনো সার্চ বা কিছু নেই। আমরা ওই বিষয়ে তো কাউকে সন্দেহ করতে পারছি না, বা সবাই বিভিন্ন বিষয়ে সার্চ করলেও কাউকে মার্ডার কিভাবে করতে হয় বা মার্ডার বিষয় এরকম কেউ তো কিছু সার্চ করেনি। সেটাই তো, এই জন্য তো কেসটা আবার এই একই জায়গায় এসে দাঁড়িয়ে গেল। পাকা মাথা না হলে কম্পাসে বিষ মিশিয়ে খুন করবে এটা ভাবা যায় না। কম্পাসটা এমনি ওইভাবে গলায় বসালেই তো মারা যেত, ওতে বিষ মাখানোর কি ছিল? হয়তো কোনো রিস্ক নিতে চায়নি, বা হয়তো ভেবেছিল যদি বিষটা শরীরে চলে যায় মৃত্যুটা হবেই হবে। অত রাগ, এত ঘৃণা। সবাই হাত মুঠো করে চোখ বন্ধ করে বসলো। 5-7 মিনিটের মধ্যেই কেউ তার ব্যাগ থেকে বিষ মেশানো কম্পাস বের করে নেহার গলায় বসিয়ে দিল। তারপর আবার নিজের জায়গায় এসে বসলো। আর এদিকে সৌভিকের ব্যাগে তার জ্যামিতির বক্সটাই নেই। আর ব্যাগ থেকে জ্যামিতি বক্স কখন উধাও হয়েছে, কখন তার ব্যাগের চেইন লাগিয়ে দিয়েছে এবং সেটা কে করেছে সেটাও তার কোনো আইডিয়া নেই। ওই পরীক্ষার পর যখন ওরা সবাই ক্যান্টিনে বসে দুপুরের খাবার খাচ্ছিল, আড্ডা মারছিল, তার মধ্যে নিশ্চয়ই কেউ এটা করেছে। সেটা তো 100%। সৌভিককে কেউ পুরোপুরি ফাঁসানোর জন্যই প্রতিটা প্ল্যান খুব ভালো করে করেছে। ব্যাগ থেকে বক্সটা সরিয়ে নিয়েছে যাতে পুলিশ বুঝতে না পারে যে খুনটা সৌভিক নিজে করেছে কিনা, ওটা ওর জ্যামিতির বক্সের কম্পাস কিনা। কোনো রকমের ঝুঁকি সে নেয়নি। চল একবার কাকুর কাছে গিয়ে বসি, খাওয়ার পর আবার দুজনে এসে বসবো। কি ভাবছিস অত? এই ডায়েরিতে ঝটপট ছবি এঁকে ফেলতো। আওজা বোর্ডের কোন দিকে কে কোথায় বসেছিল, সৌভিক ছাড়া আর কার পক্ষে নেহাকে খুন করাটা কার সব থেকে বেশি সহজ ছিল। এদিকে টিনা, ওদিকে ময়ূক। তবে ময়ূকের পক্ষে কাজটা সহজ হবে কি? মানে লেফট দিকে। তার থেকেও বড় প্রশ্ন হলো, আমার পাশ থেকে কেউ কিছু বার করলো, হাতে নিল, উঠে গিয়ে আবার এসে বসলো, আমি কারো পায়ের শব্দ পাবো না বা কোনো রকম শব্দ পাবো না। ও মা, এ তো সেই ছোটবেলার রুমাল চুরি খেলার মতো। তোর মনে নেই বিক্রম, তুইও বসে গোল হয়ে চোখ বন্ধ করে খেলতিস, মনে আছে? হ্যাঁ কাকিমা, ঠিক বলেছ। সেখানে 5 জন 8 জন বা 10 জন একটু ছড়াছড়ি করে গোল হয়ে বসতাম। সত্যি বুঝতে পারতাম না পেছনে কেউ এসে রুমাল দিয়ে গেছে, আবার ঘুরে এসে পিঠে একটা দুম করে মারার পর বুঝতে পারতাম। কিন্তু এখানে তো এরা 5 জন একে অপরের খুব কাছেই ছিল। ছোট জায়গা, সেখানে কেউ কিছুই বুঝতে পারলো না যে পাশ থেকে কেউ উঠে গেল। বাবারে, মাথা ব্যথা করছে, সেই এক জায়গায় এসে পড়ছি বারবার। আমাদের হাতে খুব বেশি সময় নেই, দাঁড়া সবুজ বাবুকে একবার ফোন করি, আরও একবার ওদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবারে কিছু বিশেষ প্রশ্ন, প্রত্যেকটি করতে হবে, কোথাও তো কিছু একটা ক্লু পাবো। পরের দিন সকালে আমাকে না নিয়ে বিক্রমদা বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। আমি আর কি করব, একটা বই হাতে গিয়ে বারান্দায় বসলাম। দেখলাম দাদার ল্যাপটপটা খোলাই আছে, তাতে কটা রিপোর্ট খোলা আছে। 5 জনের ব্যাগে কি কি জিনিস পাওয়া গেছে, কারোর নখে এবং শরীরে কোনো ডিএনএ পাওয়া যায়নি, শুধু সৌভিকের জামাতে নেহার রক্ত ছাড়া প্রায় সব প্রমাণ তথ্য সৌভিকের দিকে। এটা কি? এতক্ষণ তো লক্ষ্য করিনি। জামাতে এটা, দাদা কি দেখেছে এই ফাইলটা? এটা তো এত বড় তথ্য, তো আমাকেও নিয়ে গেল না আজ। বিক্রমদা বাড়ি ফিরল তখন প্রায় সন্ধে হয়। আগে মার কাছে বকুনি খেলো দুপুরে বাড়িতে না খাবার জন্য, এবং মা বলল যে তার জন্য ভালো মন্দ রান্না করেছে সেটা যেন রাতে খেয়ে নেয়। তারপর ও ওর রুমে ঢুকে গেল। এদিকে আমার মন ছটফট করছে। 30 মিনিট অপেক্ষা করে দাদার রুমে টোকা দিলাম। আয়, আবার টোকা দিচ্ছে, অনেক বড় হয়ে গেছিস। আমি না তখন তোর ওই ল্যাপটপ খোলা ছিল আর তুই ওই ফাইলগুলো সব পড়ে দেখেছিস, তাই তো? আর তোর চোখে নতুন একটা তথ্য ধরা পড়েছে। হ্যাঁ, ওই জামার কলারের নিচে
প্যারাকুয়েটের ড্রপ পাওয়া গেছে। তার মানে তো ওর পাশ থেকে কেউ 20টা কম্পাসে লাগিয়ে উঠে যাচ্ছিল, তখন ওই কম্পাস থেকেই 2-3 ফোঁটা ওর জামায় পড়েছে। হ্যাঁ, তার মানে তো ময়ূক কিন্তু লেফট হ্যান্ডি। কি? আর এমনও হতে পারে তুই যাকে ভাবছিস খুনি সে নাও হতে পারে। খুনি অন্য দিক থেকে ঘুরে যাচ্ছিল, তখন ওই 20টা জামায় পড়েছে। মানে কি বলছিস তুই? আমাদের সন্দেহে এখন 2 জন, ময়ূক আর রাহুল। কিন্তু ময়ূক খুনি হলে ওর জামায় 20-এর ফোঁটা আসবে কোত্থেকে? তবে কি রাহুল? বাহ, ওকালতি পড়ার পর থেকে তোর মাথাটা আস্তে আস্তে বেশ ভালোই খেলছে। নাহলে যা গবেট মাথা ছিল তোর, কাকু তোকে আর এমনি বকা দেয় রোজ। হ্যাঁ, এই যা তো, এই জন্যই ভাল লাগে না। একটা সিরিয়াস ডিসকাশন করছি, তার মধ্যে এরকম ইয়ার্কি। আর তুই তো আমাকে বললিও না ওদেরকে কি জিজ্ঞেস করলি। নতুন কিছু জানতে পারলি নাকি? এখন যা, আমি একটু ভাবতে দে, ল্যাপটপটা এনে দে। ওদের সবার সেলফোনের ডিটেলস আরো একবার ভালো করে দেখতে হবে। আর শোন, আমায় একেবারে খাওয়ার সময় ডাকিস। পরের দিনও বিক্রমদা একবার বেরিয়েছিল দুপুরের দিকে, আর বাড়ি ফিরল সেই রাতে। খাবার সময় শুধু বলেছিল কাল সকাল 10টার মধ্যে তৈরি থাকিস, থানায় যাব। ওখানেই নেহা খুনের পর্দা ফাঁস হবে। বসুন, আপনিও বসুন। এই কনস্টেবল, আরো 2টো চেয়ার এনে দাও তো। সত্যি অনেক কষ্টে আজকের হিয়ারিংটা আটকানো গেছে। সত্যি আপনি না থাকলে আজ খুব অসুবিধা হয়ে যেত। আরে না না, আপনার উপর আমার বিশ্বাস ছিল, সেই জন্যই তো চেষ্টা করেছি যাতে আজকে ভালোভাবে সবকিছু মিটে যায়। আমার ভাই খুন করতে পারে না। সব প্রমাণ কি সত্যি সৌভিকের বিরুদ্ধে বিক্রম? না, সব প্রমাণ সৌভিকের বিরুদ্ধে নয়। আর আমাদেরও এটাই মত, সৌভিক খুন করেনি। শান্ত হয়ে বসো, চিন্তা করো না, বিক্রমদা সব কিছুই প্রমাণ সাপেক্ষে বলবে। থানার ছোট্ট একটা ঘরে সবুজবাবু, বিক্রমদা, আমি, সংযুক্তাদি ও সৌভিকরা 4 জন, ও দরজায় 2 জন কনস্টেবল দাঁড়িয়েছিলেন। তাহলে শ্রীকান্ত আচার্যর কেসটা অফিসিয়ালভাবে আমরা ক্লোজ করছি। শ্রীকান্ত? আপনারা কি করে জানলেন ওর কথা? কেন, তোমরা কি ভেবেছিলে তোমরা কি ওর কথা না বললে আমরা কেউ কিছু জানতে পারবো না? ও তো খুব ভালো বন্ধু ছিল তোমাদের। হ্যাঁ, তো কি হয়েছে? ও 1 বছর আগে মারা গেছে, সেখানে ওর নাম কেন নেব আমরা? আর তাছাড়া নেহার খুনের সাথে ওর তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ সেটাই, তবে তোমার লজ্জা করে না ময়ূক? বন্ধু খারাপ রেজাল্ট করেছে, মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর সেই সময় তুমি তাকে আরো ছোট করেছো, আরো ইয়ার্কি করেছিলে। ছি, যাই হোক, এবার শুরু করা যাক। নেহা মণ্ডল প্রথমে প্ল্যান করেছিল যে পরীক্ষার শেষ দিন স্টোর রুমে বসে সবাই মিলে আউজা বোর্ড গেম খেলবে। আর আমি যতদূর জানি এই গেমের মাধ্যমে শ্রীকান্ত আচার্যর আত্মাকেই ডাকার কথা হয়েছিল। ঠিক বলছি? আর এই গেম খেলার সময় নিয়ম হলো সবাই মোমবাতি জেলে চোখ বন্ধ করে বসে থাকবে। সবাই এক মনে আত্মাকে ডাকবে। কোনো রকমের শব্দ হলে, জোরে বাতাস বইলে কেউ চোখ খুলবে না, তাহলে হয়তো কোনো ক্ষতি হতে পারে। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে চোখ খুলে আউজা বোর্ডে হাত রেখে জিজ্ঞাসা করবে যে কোনো রকমের কোনো আত্মা এসেছো নাকি আসেনি। চোখ বন্ধ করার টাইমটা 5 মিনিট হতে পারে, 7 মিনিটও হতে পারে, আবার 3 মিনিটও হতে পারে। এরই মধ্যে অতি নৃশংসভাবে নেহার বাঁদিকের গলায় কম্পাস বসিয়ে তাকে খুন করা হলো। আর কম্পাসটা এত জোরের সঙ্গে হঠাৎ নেহার গলায় বসে যায় যে সে কোনো শব্দ করার সময়ও পায়নি। শুধু একটা হালকা শব্দ গলা থেকে বেরিয়েছিল, যেটা সৌভিক শুনতে পেয়েছিল। সঙ্গে হয়তো আরো কেউ শুনতে পেয়েছিল শব্দটা, কিন্তু সেটা সে এখনো অবধি আমাদের জানায়নি। নিজেদের বন্ধুকে কেউ এমনভাবে খুন করতে পারে? অত বুদ্ধি দিয়ে, অত জঘন্যভাবে? খুনের কারণ হতে পারে রাগ, ঘৃণা, প্রতিহিংসা, এর থেকে বেশি আর কিচ্ছু না। নেহার উপর কারো ভীষণ রাগ, আর সৌভিক নেহাকে ধরতে গিয়ে ওই মুহূর্তে ফেঁসে গেছে। বাকি 3 জন ভাবলো সৌভিক খুন করেছে। আসলে না, সবাই সত্যিটা জানলেও সৌভিককে ফাঁসানোটাই আসল উদ্দেশ্য ছিল, আর ওকে তাড়িয়ে দেওয়াটা সহজ ছিল। সবাই জানতো মানে? বলছি তো, ময়না তদন্তের রিপোর্টে আমরা জানতে পেরেছি যে কম্পাসে ও নেহার গলা থেকে প্যারাকুয়ার ডাইক্লোরাইড পাওয়া গেছে, যেটা ভীষণ বিষাক্ত একটা আগাছা নাশক। এবার প্রশ্ন হচ্ছে, খুনির মাথায় এই জিনিসটা এলো কি করে? ময়ূক, তোমার বাবার যেন কিসের কোম্পানি? মানে বাবার কোম্পানির সাথে? ভীষণ নাম করা একটা এগ্রিকালচার কোম্পানি আছে, সেখানে এই বিষটাও তো তৈরি হয়। মানে কি বলছেন কি এইসব? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে।
নেহাকে তো একদম পছন্দ করো না। ওর ব্যবহার, কথাবার্তা, স্বভাব কিছুই ভালো লাগতো না। নিজের স্টেটাসের থেকে বেশি শো অফ করতো। আর টিনাকে নেহা পছন্দ করতো না, একদম না। সেটা আবার তুমি মেনে নিতে পারতে না। মানেটা কি? কি বলছেন কি সব আপনি? রাহুল ভীষণ চেষ্টা করতে সৌভিককে টক্কর দিতে। প্রতি পদে কম্পিটিশন, জীবনে কিছু করতে হবে, বাবা মার কষ্ট কাটাতে হবে, সেখানে নিজের সঙ্গে কম্পিটিশন করতে। নিজেকে আরো ভালো করে তৈরি না করে সৌভিকের উপর কেন এত রাগ? ভালো গান গাও, ম্যাজিক দেখাও, ট্যালেন্ট আছে, কলেজে তো বেশ ফেমাস তুমি। কি করব বলুন স্যার? ওই ক্যাবলার মতো দেখতে, অথচ প্রফেসর, প্রিন্সিপাল, ক্লাসে সব জায়গায় সৌভিক খুব ভালো, ভদ্র। এমন ছেলে হয় না। যারা আমার গান ভালোবাসে তারাই বলে গান না করে আর একটু পড়লে সৌভিকের মতো রেজাল্ট হবে। সৌভিক পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না। আর নেহা তো ক্লাস করতো না, কিন্তু ওই অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল সব জায়গায় ভালো রেজাল্ট। সেই রাগ থেকে নেহাকে মেরে সৌভিককে ফাঁসিয়ে দিলে। এক ঢিলে দুই পাখি মরল, তাই তো? না 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 স্যার, কি বলছেন আপনি? আমি খুন করিনি। আমার মধ্যে অত সাহস নেই স্যার। সাধারণ বাড়ির ছেলে আমি, খুন করব কি করে? শ্রীকান্তের সঙ্গেও তো সেই একই টক্কর ছিল। আর তোমরা সবাই জানতে ও একটুতেই ভয় পেত, একটুতেই ওর গা হাত পা কাঁপত। ব্যাগে সবসময় হোমিওপ্যাথি ওষুধ থাকতো, তাই তো? হ্যাঁ, আমরা সবাই জানতাম। ওর সাথে পরিচয় হওয়ার কিছুদিন পরেই বুঝতে পেরেছিলাম যে ওর কিছু একটা সমস্যা হচ্ছে। আমি অনেক কষ্টে বুঝিয়ে ওকে হোমিওপ্যাথিক ওষুধ শুরু করিয়েছিলাম। বাড়িতে বলতে ভয় পাচ্ছিল। অনেক চেষ্টা করেছিলাম, অনেক বুঝিয়েছিলাম ওকে, কিন্তু সেসবটি বাড়িতে বলেনি, কোনো বড় ডাক্তারও দেখায়নি। ছেলেটার অনেক স্বপ্ন ছিল অঙ্ক নিয়ে। অঙ্ক নিয়ে পিএইচডি করবে ভেবেছিল, খুব বড় কলেজে পড়াশোনা করবে, এটাও দেখতো স্বপ্নে। সব শেষ হয়ে গেছে, সব। ওই সেমিস্টারে সৌভিক প্রথম হয়েছিল, নেহা সেকেন্ড, আর শ্রীকান্ত 12 নম্বরে। সেখানে আমার কি দোষ? আমি কি করেছি? তোদের সবার তো রাগ কেন আমার উপরে? আমি বাইরে গিয়ে বসছি, আমার আর ভালো লাগছে না এইসব। আজকালকার দিনে পড়াশোনায় ভালো হওয়া, ক্লাসে ভালো হওয়া, সবার চোখে ভালো হওয়া আর নিজের চরকায় তেল দেওয়াটা একটা খুব বড় সমস্যার কারণ। তারপর ও আত্মহত্যা করে। আর শেষ মুহূর্ত অবধি ময়ূক টিটকিরি করে গেছে। কেন? ময়ূক কিসের এত রাগ ছিল ওর উপরে? টিনা ওকে ভালোবাসে তাই? টিনা তোমায় পাত্তা দেয় না তাই? মানেটা কি? এসব কি বলছেন আপনি? আর শ্রীকান্ত ভালোবাসতো নেহাকে, নেহাও শ্রীকান্তকে। আর সেই জন্য নেহা আর টিনার এই ঝগড়া ঝামেলা। আর বেচারা ময়ূক টিনাকে সাপোর্ট করে সব কিছুতে। একতরফা ভালোবাসা। রাহুল, এবার বলো, সেদিন ক্যান্টিনে সৌভিকের ব্যাগটা যখন নিচে পড়ে গেছিল, সব জিনিসপত্র ব্যাগ থেকে পড়ে গেল, সেটা কে তুলে রেখেছিল? আমি জানি না। প্রতিটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে রাহুল। কোর্টে কিন্তু এই প্রতিটা কথা তোমার বিপক্ষে যাবে। আমার কাছে একজন সাক্ষী আছে। ব্যাগের সঙ্গে চিলি চিকেনের প্লেটটাও নিচে পড়ে গেছিল। সেই জন্যই তো ক্যান্টিনের ওই দাদা এসে আর একটা চিলি চিকেন দিয়ে গেল, জলের বোতল এনে সৌভিকের ব্যাগটা পরিষ্কার করে দিল। ময়ূক, তুমি নেহার ডান দিকে ছিলে। সত্যি ডান দিকে বসে কারো পক্ষে উঠে গিয়ে বাঁ দিকের গলায় কম্পাসটা বসানো একটু কঠিন। সত্যি কি কঠিন? তুমি তো আবার তোমার বাম হাতটা খুব ভালো ব্যবহার করতে পারো। হ্যাঁ স্যার, আমি খুন করেছি নেহাকে। আমি ওকে একদম পছন্দ করতাম না। টিনাকে আমি ভালোবাসি স্যার। আর নেহা সব সময় টিনাকে ছোট করতো, সবার সামনে ইয়ার্কি করতো, যা ইচ্ছে তাই বলতো। সহ্য হতো না আমার। আর তার সাথে এই সৌভিককেও সহ্য হয় না। সেজন্য আমি নেহাকে খুন করেছি। আমি আসল খুনি। নিয়ে চলুন কোর্টে আমাকে, আমি সব রকম শাস্তি পেতে রাজি। তুমি সত্যি ভালোবাসো টিনাকে? এই দেখো, আমার ফোনের স্ক্রিনে একটা রিপোর্টের ছোট অংশ, একটু পড়ে দেখো তো কি লেখা আছে। দেখো দেখো, কলারে ওই বিষটা। যে খুন করেছে তার জামার কলারে কি বিষ লেগে থাকার কথা? হয় হাতে বা জামার হাতাতে, প্যান্টে, জুতোতে। পিঠের পেছনের কলারে পাওয়া কি সম্ভব? টিনাকে বাঁচাচ্ছ? তুমি তো ভালোভাবেই জানো কোনটা টিনা করেছে। আমাদের মনে হচ্ছে তুমি ওই দিন দেখেছিলে টিনাকে উঠে যেতে। আমাদের কাছে কিন্তু টিনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। না, আমি খুন করিনি নেহাকে। আমি কিচ্ছু করিনি।
কি কি প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ, তুই সেদিন ক্যান্টিনে এসেই ব্যাগ রাখতে গিয়ে সৌভিকের ব্যাগটা নিচে ফেলে দিয়েছিলি, আর তার সাথেই চিলি চিকেনের বাটিটাও পড়ে গিয়েছিল। তুই আবার নিচু হয়ে সৌভিকের ব্যাগের সব জিনিসপত্র গুছিয়ে রেখেছিলি। আমরা কিন্তু সবটা দেখেছিলাম। সেই সময় তুই ওর জ্যামিতি বক্সটা সরিয়ে তোর ব্যাগে পুরেছিলি, এটা আমি নিজে দেখেছি। সেদিন ওই স্টোর রুমে যাওয়ার আগে 1 মিনিট দাঁড়া বলে তুই একটা কোথায় গিয়েছিলি। তুই আমাদের সবাইকে বলেছিলি যে কে কোথায় কোন দিকে বসবে। আমরা সবাই চোখ খোলার সাথে সাথেই তুই সবার আগে চিৎকার করে বলেছিলি, সৌভিক তুই নেহাকে মেরে ফেললি। হ্যাঁ রে, তুই কি করে বুঝলি যে ও মরে গেছে? বাবা, তোমার তো দারুণ বুদ্ধি। এতদিন সত্যি কথাগুলো বলে দিলে কি খুব ক্ষতি হতো? এই 4 দিন তাহলে কষ্ট করে জেলে থাকতে হতো না, আর আগেই কেসটা সমাধান হয়ে যেত। এই যেটি না, আর কিছু বলবে? আমি শ্রীকান্তকে সত্যি খুব ভালোবাসতাম, কিন্তু ও কোনোদিন আমার দিকে ঘুরেও তাকায়নি। ও নেহাকে ভালোবাসতো, আর নেহা সেটা জেনে শুনে আমাকে ইচ্ছে করে রাখাতো, শ্রীকান্তর সামনে ছোট করতো। আর শ্রীকান্ত আত্মহত্যা করার পর ওর খুব একটা কষ্ট হয়নি। আরও 10টি ছেলে ওকে লাইন মারতো, সেগুলো নিয়ে বেশ ছিল, কিন্তু আমি আমি তোকে কোনোদিনও ভুলতে পারিনি। রোজ মনে পড়তো একটা ছেলে চলে গেল। ইচ্ছা হয় সৌভিক, নেহা, সবাইকে একসাথে মেরে দিই, তাহলে শ্রীকান্ত প্রথম হবে আর ও ভালো থাকবে। সেই জন্য পরীক্ষা শেষ হওয়ার দিনটাই বেছে নিয়েছিলাম, আর অনেক ভেবেচিন্তে হাউস অফ বোথ ক্রিম প্ল্যানটা করলাম। আপনি না এলে সৌভিকের সাজা হতো, আর শ্রীকান্তর আত্মা সেটা শান্তি পেত। শোনো, শ্রীকান্তের মানসিক সমস্যা ছিল, ও নিজের থেকে আত্মহত্যা করেছিল, পরিস্থিতি দায়ী। ওরা 3 জনের কেউই নয়। সবুজবাবু, আমার মনে হয় টিনারও মানসিক ডাক্তারের দরকার, ও স্বাভাবিক অবস্থায় নেই। আমরা এখন আসছি, আর সৌভিক, দিদির সঙ্গে বাড়িতে গিয়ে ভালো করে স্নান সেরে পেট ভরে খেয়ে একটা জমিয়ে ঘুম দাও, আর চেষ্টা করো যা হয়েছে সবকিছু ভুলে যাওয়ার। আবার তো পড়াশোনায় ভালো করে মন দিতে হবে, ক্লাসে টপ করতে হবে তো।